যেটুকু বলার ছিল সেটুকুই বলেছো। দুটো জিনিস ঘটে এখানে, একজন কাস্টমারকে যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে সে রিপিট পারচেজ করবে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, সে আরেকজনকে কিনতে ইনফ্লুয়েন্স করবে, আরেকজনকে সে কিনতে বলবে, তাই না, যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম। অথবা এই সিমিলার টাইপের প্রোডাক্ট যখন কেউ কিনতে যাবে তখন সে ইনফ্লুয়েন্স করবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি কিনেছি, আমি ইউজ করেছি, দ্যাটস রিয়েলি গুড। তুমি বসে আছো, তোমার পাশে তুমি মনে করো একটা এয়ার কন্ডিশন কিনেছো, কিনে তুমি খুব হ্যাপি স্যাটিসফাইড, পাশে একজন বসে চিন্তা করছে আমি ভাবছি একটা এয়ার কন্ডিশন কিনবো, কোনটা যে কিনবো বুঝতে পারছি না, বাট তুমি হঠাৎ করে বলবে হ্যাঁ আমি এই এয়ার কন্ডিশনটা ইউজ করেছি এন্ড আই নো দিস ইজ ভেরি গুড, ইউ ক্যান বাই দিস ওয়ান। আমরা এটা আমাদের দৈনন্দিন লাইফে করি না? এয়ার কন্ডিশন অনেক বড় প্রোডাক্টের কথা বললাম, ছোটখাটো প্রোডাক্টের কথাও চিন্তা করে দেখো। লেটস সে ইফ ইটস এন রেস্টুরেন্ট, এখন একজন একটা জিনিস খাওয়ার চিন্তা করছে যে আমি এরকম একটা জিনিস খেতে যাচ্ছি, তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো, তোমার যদি স্যাটিসফ্যাকশন থেকে থাকে ওই রেস্টুরেন্ট সম্পর্কে বা ওই প্রোডাক্ট ওই খাবারটা সম্পর্কে, দেন তুমি বলবে যে না আমি ওই রেস্টুরেন্টে খেয়েছি, এই প্রোডাক্টটা পাওয়া যায়, এই খাবারটা, দ্যাটস রিয়েলি গুড, ইউ ক্যান গো দেয়ার, ইউ আর রিকমেন্ডিং দেম, রাইট? সো ইউ অ্যাজ এ কাস্টমার বিং স্যাটিসফাইড, ইউ আর রিকমেন্ডিং দ্যাট রেস্টুরেন্ট, যেখানে তুমি ওই রেস্টুরেন্টের হয়ে কিন্তু এই প্রমোশন এন্ড মার্কেটিং এর পার্টটাকে কনভে করছো। সো ইট মিনস তুমি যত বেশি নাম্বার অফ স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে পারবে, তারা রিপিট পারচেজে যাবে এবং এট দ্য সেম টাইম সে কিন্তু আরো একজন কাস্টমার, আরো অন্যান্য কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করবে। এই কথাটা বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বুঝতে পারো নাই দিলরুবা এন্ড আদার্স? জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। গুড। তার মানে হচ্ছে, আর এটার যদি অপোজিট ঘটে, তুমি একটা প্রমোশন বা একটা মার্কেটিং টেকনিক্স অথবা একটা অ্যাডভার্টাইজিং কিছু একটা দেখে ইনফ্লুয়েন্সড হলে, তুমি একটা প্রোডাক্ট কিনলে, কনজিউম করলে, কনজিউম করে তুমি ডিসস্যাটিসফাইড হলে, স্যাটিসফ্যাকশন আসলো না তোমার, টাকাটা পানিতে গেল, এরকম যখন বললাম, তাহলে কি হবে বলো? তাহলে তোমার নেক্সট স্টেপ কি হবে? স্যার কিনবো না, আবার বলবো যে মানে অন্যকে বলবো যাতে না কিনে। অ্যাবসলিউটলি। সো একদম ডিজাস্টার। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি এনশিওর করতে না পারো, কাস্টমার যদি ডিসস্যাটিসফাইড থাকে, সে তো রিপিট পারচেজ করবেই না, কারণ আমার টাকা পানিতে গেছে। এন্ড তার পাশের আশেপাশের সারাউন্ডিং মানুষজন যদি কখনো এরকম টাইপের প্রোডাক্ট কিনতে গিয়ে কখনো চিন্তা করে যে এই প্রোডাক্টটা কিনবো, তুমি বলবো না 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 না, ভুলেও কিন্তু এটা কিনিস না, ওই প্রোডাক্টটা জঘন্য, আমি ইউজ করে দেখছি ভালো না, এটা ভালো কাজ করে না, বা এটা এই সমস্যা, বা ওই রেস্টুরেন্টের খাবার ভালো না, ওখানে যাইস না, বাইরে থেকে দেখতে ভালো বাট দ্যাট ইজ নট গুড, এরকম কি আমরা বলি না আমাদের দৈনন্দিন জীবনে? জি স্যার, বলি। That is how we are actually promoting a product. We are working as a marketing partner for a particular product, particular company, being a satisfied customer for that product. তো বুঝতে পারছো যে আমি যখন স্যাটিসফাইড, আমি যখন একটা কাস্টমারকে স্যাটিসফাইড করতে পেরেছি, and same goes for ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। একজন ডক্টর যদি তোমার প্রোডাক্ট লিখে কাস্টমারের ফিডব্যাক ভালো পায়, একটা পোডিয়ামে যখন কথা হবে বা ডক্টরদের মধ্যে যখন ইন্টারনালি কথা হবে, হ্যাঁ আমি ওই কোম্পানির প্রোডাক্ট লিখেছিলাম এন্ড আই হ্যাভ গট আ ভেরি ভেরি পজিটিভ পেশেন্ট ফিডব্যাক, তার খুব ভালো কাজ করেছে, খুব ভালো মতো কাজ হয়েছে, এই যে একজনের থেকে আরেকজনের একটা পজিটিভ ফিডব্যাক গেল। নেগেটিভ হইতে পারে যে না ইউজ করেছে, ওরা তো বলে অনেক কিছু বাট ওষুধ তো ঠিক মতো কাজ করে না। ইট হ্যাপেন্স এন্ড ইট হ্যাপেন্স ইন ইউর পার্সোনাল লাইফ এজ ওয়েল, যে তুমি প্রোডাক্টকে এন্ডোর্স করো, প্রোডাক্টকে রিকমেন্ড করো আরেকজনকে কেনার জন্য, ইফ ইউ আর স্যাটিসফাইড। ইফ ইউ আর নট স্যাটিসফাইড দেন তুমি নিজেও তো কেনোই না, আরেকজন কিনতে চাইলেও তাকে বাধা দাও। বুঝতে পারলে কানেকশনটা? সো জি স্যার। it's very very important that through your product as well as service and your প্রমোশন অর তুমি যে মেসেজটা দিচ্ছ বা তুমি যে কথাটা বলছো সেটা দিয়ে কাস্টমারের স্যাটিসফ্যাকশন এনশিওর করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তোমরা যারা এত পরে জয়েন করছো, তোমরা এত পরে কেন জয়েন করছো? এখন অলরেডি 9:23 বাজে। এরপর থেকে অনলাইন ক্লাস হলে পরে তোমরা 5 মিনিট বাফার টাইম পাবা, তারপরে কেউ আসলে কিন্তু আর জয়েন করতে পারবে না। Okay, then finally, if we define marketing in one sentence, that will be delivering customer satisfaction at a প্রফিট। ক্লিয়ার? মার্কেটিং কে যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে পরে আমরা সুন্দর করে বলতে পারবো, ডেফিনেশন যদি আমরা ফিলিপ কটলারের নামটা কোটেশনে দেই তাহলে এক্স্যাক্টলি কটলার সাহেব যা বলেছেন তাই দিতে হবে, নিচে তার নামটা লিখতে হবে। আর এগুলো হচ্ছে এগুলোর নিজের মতো কথা বা তুমি নিজের মতো করে ডিফাইন করতে পারো। সো আলটিমেটলি মাই টার্গেট ইজ টু আইডেন্টিফাই করা, অ্যান্টিসিপেট করা, রাইট কাস্টমার খুঁজে বের করা, তাকে কমিউনিকেট করা, ভ্যালু ডেলিভারি করা, এন্ড কোম্পানির জন্য প্রফিট এনশিওর করা এবং কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, এন্ড কাস্টমার যেন স্যাটিসফাই থাকে এবং কোম্পানির জন্য যেন একটা প্রফিট এনশিওর হয়। সো দিস অল অ্যাবাউট ডিফাইনিং মার্কেটিং। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। গুড।
হোয়াট ডাজ মার্কেটিং ইনভলভ? মার্কেটিং এর মধ্যে কি কি জিনিস ইনভলভ? এখানে 1 2 3 4 5 6টা জিনিসের কথা বলা হয়েছে। সো মেইনলি এই 6টা জিনিস মার্কেটিং এর মধ্যে বেসিক আকারে ইনভলভ। নাম্বার 1, আইডেন্টিফাইং নিডস। আমরা নিডের কথা বলেছিলাম যে কাস্টমার কোন জিনিসটা চায়, কাস্টমারের কোন জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা আমাকে অ্যান্টিসিপেট করতে পারতে হবে। শুধুমাত্র এরকম না, কাস্টমার কি তোমাকে এসে বলবে যে আমার এই প্রোডাক্টটা দরকার? অনেক সময় বলে, বাট সব সময় কি বলে? না স্যার। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল অ্যাজ এ সিনারিও। লেটস সে তুমি একটা শপিং মলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ একটা প্রোডাক্ট দেখলে, এন্ড প্রোডাক্টটা দেখে তুমি বললে, আরে এরকম একটা প্রোডাক্ট তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। এরকম তোমাদের সাথে হয়েছে কিনা বলো? এরকম একটা প্রোডাক্টই তো আমার দরকার ছিল, এইরকম একটা জিনিসই আমি খুঁজছিলাম। এরকম হয়েছে কিনা বলো? Yes, জি sir. স্যার। সবার সাথে এরকম একবার, দুইবার, তিনবার, পাঁচবার না হয়েছে, হ্যাঁ এই জিনিসটা তো দারুণ, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, আমি এরকম একটা জিনিসই মনে হচ্ছে খুঁজছিলাম। হোয়াট ইট মিনস? ইট মিনস এই যে প্রোডাক্টটা, যেটা তোমার দেখে মনে হলো এরকম একটা প্রোডাক্ট আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, এই জিনিস তোমার মাথাতে স্ট্রাইক করার আগে এই প্রোডাক্টটা যে ডেভেলপ করেছে, প্রোডাক্টটা নিয়ে যে কাজ করেছে, যে কোম্পানি এই প্রোডাক্টটা মার্কেটে দিয়েছে, তোমার মতো কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পেরেছে, ইট মিনস ওই কোম্পানির মার্কেটিং এ যারা কাজ করে তারা নিশ্চয়ই কাস্টমারের রিকোয়ারমেন্টটা কি হবে, কাস্টমারের নিডটা কি আসবে সেটাকে অ্যান্টিসিপেট করেছে, সেই অনুযায়ী তারা প্রোডাক্ট ডেভেলপ করেছে, সেই অনুযায়ী তারা প্রোডাক্টটা বাজারে দিয়েছে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার কাস্টমার আজকে থেকে 2 বছর 3 বছর পরে কাস্টমারের রিকোয়ারমেন্ট কেমন হবে, বা ডিজিটাল প্ল্যাটফর্মটা কেমন দাঁড়াবে, কাস্টমারের চয়েসটা কোন দিকে ডাইভার্ট হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু মার্কেটিং এর মানুষজনদেরকে চিন্তা করতে হয়, ব্রেইন স্টর্ম করতে হয় যে কাস্টমারের চয়েস কোন দিকে যাচ্ছে। এই আমার যে ধরনের প্রোডাক্ট, আমার কোম্পানির যে প্রোডাক্ট নিয়ে আমি ডিল করি, এই প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন বা অন্য যে কোনো জিনিসই চিন্তা করি না কেন, আজকে থেকে 6 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে বা 5 বছর পরে যে মার্কেট ডাইনামিক্সটা কোন দিকে শিফট করবে, একজন ভালো মার্কেটার, কে কত ভালো মার্কেটার এটাকে বোঝা যায় হচ্ছে সে যত বেশি কাস্টমারের মাইন্ড রিড করতে পারবে। যে কাস্টমার একটা প্রোডাক্ট দেখে মনে করবে যে না, এই প্রোডাক্ট আসলে আমার জন্য তৈরি করা হয়েছে, আমার এরকম প্রোডাক্ট দরকার ছিল। বা আজকে থেকে 3 4 5 বছর পরে মার্কেট কেমন হবে সে অনুযায়ী চিন্তা করে আজকে থেকে যদি আমি আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করি, তাহলে you are a good marketer, that you are anticipating the market after another few years and you are developing the product right now. So আজকে থেকে 2 3 বছর পরে গিয়ে তোমার যখন মাইন্ডসেট হবে যে হ্যাঁ এরকম একটা প্রোডাক্ট দরকার, ততদিনে কোম্পানি কিন্তু ওই ধরনের প্রোডাক্ট নিয়ে রেডি। সো আই এম জাস্ট গিভিং আ বেসিক এক্সাম্পল, এবং এই জিনিস কিন্তু বারে বারে হয়। এবং মার্কেটিং এ যারা কাজ করে, মার্কেটিং এর মানুষজন দে ইউজুয়ালি ব্রেইনস্টর্ম যে আজকে থেকে ফিউ ইয়ার্স পরে বা ইভেন শর্ট টার্মে চিন্তা করলে পরে যে 6 মাস পরে আমি যে এখন একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছি, আমি যে এখন একটা প্রমোশনাল টেকনিক দিচ্ছি, আমি যে এখন একটা অ্যাড চালাচ্ছি, বা আমি একটা প্রমোশনাল লিটারেচার তৈরি করছি, এই লিটারেচারটা যে তৈরি করছি, এই লিটারেচারের ইনফরমেশনটা আমি আগামী 2 মাস 3 মাস ডক্টরদেরকে দিব। বাট একই ইনফরমেশন যদি সবসময় দিতে থাকে, একটা একটা সময়তে গিয়ে আর সেটাতে আর বলার কিছু থাকবে না। সো ইউ হ্যাভ টু সার্চ ফর নিউ ইনফরমেশন, নিউ ইন্ডিকেশন, নতুন কোনো স্টাডি আসলো কিনা। সো ইউ হ্যাভ টু ইনফর্ম, ইউ হ্যাভ টু আপডেট, ইউ হ্যাভ টু, যে কোনো এক ধরনের প্ল্যান, যে কোনো এক ধরনের প্ল্যানে কিন্তু আমরা স্টিক থাকবো না। মার্কেটিং এ কাজ করলে সবসময় খেয়াল রাখতে হবে, ইটস অলওয়েজ, দ্য মার্কেট ইজ অলওয়েজ চেঞ্জিং। কাস্টমারের প্রেফারেন্স কি সেম থাকে সবসময়? তুমি তোমার নিজেকে অ্যাজ এ কাস্টমার চিন্তা করো, তুমি তোমার নিজেকে একটু কাস্টমার হিসেবে চিন্তা করো, যে এখন তোমার যে জিনিসটা ভালো লাগছে, আজকে থেকে 6 মাস 1 বছর পরে কি সেই একই জিনিসটা একইভাবে ভালো লাগবে? না। তোমার টেস্ট, তোমার প্রেফারেন্স, তোমার কালার, তোমার পছন্দের রং, তোমার পছন্দের টেকনোলজি, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। সো ইট মিনস কাস্টমারের চয়েস, কাস্টমারের প্রেফারেন্স, এটা সব সময় চেঞ্জিং। সো তুমি যখন মার্কেটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করবে, তোমাকে কিন্তু এই যে কাস্টমারের মাইন্ড চেঞ্জ হবে, কাস্টমার যে আপগ্রেড হবে, এই জিনিসটা তোমাকে সব সময় কনসিডারেশনে রাখতে হবে। সো ওয়েন ইউ আর ইমপ্লিমেন্টিং আ প্ল্যান, এটাতে কখনোই স্টিক থাকা যায় না, সময়ের সাথে সাথে তোমাকে নতুন 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 ইনফরমেশন দিতে হয়, সো দ্যাট ইউ ক্যান কিপ ইউর কাস্টমার
nurtured. If you keep your customer informed, if keeping your customer, কি বলবো, যে সময়ের সাথে সাথে তুমি তাকে নতুন নতুন ফিড দিচ্ছ, নতুন নতুন ইনফরমেশন দিচ্ছ, নতুন নতুন লিটারেচার দেখাচ্ছ, বা এই যে তোমাদের সেদিন যেমন ফ্যান লাভের কথা বলছিলাম, মানে কিছু না কিছু আপগ্রেড তারা করতেই থাকে, কিছু না কিছু ইনফরমেশন তারা দিতেই থাকে, দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ সাকসেসফুল। কিছু না কিছু ইনফরমেশন তারা দিচ্ছেই। So as a marketer, this is very important that you read your customer, you understand their need, you anticipate their thinking. একজন একজন ভালো মার্কেটার, একজন মার্কেটার তখনই তত ভালো যে মার্কেটার তার কাস্টমার বেস সম্পর্কে সবচেয়ে বেশি জানে। কাস্টমার সম্পর্কে, কম্পিটিটর সম্পর্কে আর প্রোডাক্ট সম্পর্কে তুমি যত ভালো জানবে, তুমি তত ভালো মার্কেটার হতে পারবে। কথা বোঝাতে পেরেছি? জি স্যার। গুড, না বুঝতে পারলে বললো। দেন নাম্বার 2, ডেভেলপিং প্রোডাক্ট। আমরা 4P কথা বলেছি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তো সেক্ষেত্রে আমার মার্কেটিং করতে গেলে আমাকে তো প্রোডাক্ট লাগবে, তাই না? শুধু কথা দিয়ে তো আর হবে না। কাস্টমারের কাছে আমি সেলটা করব কি, কাস্টমারকে দিব কি? প্রোডাক্ট দিব বা সার্ভিস দিব, গুডস অর সার্ভিস, একটা ট্যানজিবল, একটা ইনট্যানজিবল, যেটা আমরা চারিদিকে দেখছি, যেটা হাত দিয়ে ধরা যাচ্ছে, ফিল করা যাচ্ছে, ফিল না মানে যে জিনিসটা টাচ করা যাচ্ছে, যেটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, সেটা হচ্ছে গুডস। আর সার্ভিস কোনটা? যেটা আমরা ব্যাংক থেকে পাচ্ছি, বা যেটা আমরা হিউম্যান রিসোর্স আকারে যে সার্ভিসটা পাচ্ছি। বিভিন্ন রকম সার্ভিস নেই না আমরা, যে বাসাতে এসে একজন একটা সার্ভিস দিয়ে গেল, বা এই অনলাইন মেড সার্ভিস দিচ্ছে, বাসাতে এসে বাসা থেকে কিছুক্ষণ সার্ভিস করে গেল, তার বিনিময়ে যে টাকা দিচ্ছি। These are also product. Service is also a kind of product, but that is intangible. Okay? So creating goods and service to meet those needs. কাস্টমারের নিডটাকে আইডেন্টিফাই করলাম, এবং সেই নিডটাকে মিট করার জন্য আমার সেই অনুযায়ী গুডস মানে আমার প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করতে হবে। কমিউনিকেশন, শুধু প্রোডাক্ট বানালেও হচ্ছে না। প্রোডাক্ট যখন আমি বানালাম, বা একটা সার্ভিস ডিজাইন করলাম, বা একটা প্রোডাক্ট ডিজাইন করলাম, সেটা নিয়ে তো আমার কাস্টমারের কাছে পৌঁছাতে হবে নাকি? বানিয়ে বসে থাকলে হবে? কাস্টমারের কাছে পৌঁছাতে হবে না? জি স্যার। Yes, sir. কাস্টমারের কাছে, কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবো? মিডিয়ামটা কি? প্রমোশন। জি স্যার, প্রমোশনের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এর থ্রুতে অ্যাডভার্টাইজিং করা যেতে পারে, লিটারেচার করা যেতে পারে, বিলবোর্ড করছে, ম্যাগাজিনে দিচ্ছে, ইন পার্সনও হচ্ছে, নন পার্সোনাল হচ্ছে, আবার পার্সোনালও হচ্ছে, স্যার, সামনাসামনি ওয়ান টু ওয়ান ইনফ্লুয়েন্সারের ফোন করে মাধ্যমে। হচ্ছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সারের মাধ্যমে। ইনফ্লুয়েন্সারের মাধ্যমে হচ্ছে। ইনফ্লুয়েন্সার বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এটাকে মার্কেটিং এর ভাষায় সুন্দর করে বলে হচ্ছে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। কারণ অ্যাডভার্টাইজমেন্ট যত হয়, ওখানে দেখবা যে বড় বড় সেলিব্রিটি দিয়ে অ্যাডভার্টাইজিং করানো হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। তো একটা সেলিব্রিটি বা একটা মডেল নিয়ে তাকে যখন আমরা তাকে দিয়ে যখন এন্ডোর্স করাচ্ছে একটা প্রোডাক্ট, এটা কেন করানো হয়? একজন সেলিব্রিটির অনেক ফলোয়ার থাকে, যে মানুষটাকে যে পছন্দ করে, সে যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বা একটা কোম্পানি সম্পর্কে একটা ভালো কিছু বলে, এন্ডোর্সমেন্ট দেয়, এটা কাস্টমারের মাইন্ডে একটা ইম্প্যাক্ট তৈরি করে, রাইট? যেমন ধরো, সেলিব্রিটি হতে হবে না, থিংক অ্যাবাউট মাইসেলফ, আমার কথা চিন্তা করো, আমি তোমাদেরকে মার্কেটিং পড়াই। তো মার্কেটিং এর স্যার হিসেবে আমি যদি তোমাদেরকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে অনেক ভালো কথা বলি, যে প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করেছি, আই লাভ দ্য কোয়ালিটি, এবং তাদের কোম্পানি সম্পর্কে আমি জানি, আমি যদি একটা পজিটিভ ফিডব্যাক দেই, এইটা আলটিমেটলি প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা এখন আমার ক্লাস করছো, তোমাদের মধ্যে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করবে। এবং যখনই তোমরা এই প্রোডাক্ট কিনতে যাবে, তোমাদের মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্স কাজ করবে যে না, স্যার বলেছিল এই প্রোডাক্টটা ভালো, তার মানে এটা ভালোই হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি কি ভুল বললাম বলো? না স্যার। এইটা স্যার বলেছে ভালো হবে। আবার এট দ্য সেম টাইম দেয়ার আর সাম সেলিব্রিটিজ, দেয়ার আর সাম, তোমার পছন্দের মানুষ, তোমার পছন্দের যাকে তুমি ফলো করো, সে যদি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কোম্পানি, কোনো একটা সার্ভিসকে এন্ডোর্স করে, ওইটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এই জন্য সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, তোমরা যেটা বলতে চাইলে যে ইনফ্লুয়েন্সার ইউজ করা। হ্যাঁ, ওকে। তাহলে নিড আইডেন্টিফাই করা হলো, সেই নিডকে মিট করার জন্য আমরা প্রোডাক্ট ডেভেলপ করলাম, দেন কমিউনিকেট করলাম, কাস্টমারকে কমিউনিকেশন হয়ে গেল। তারপরে কি করতে হবে? কাস্টমারের কমিউনিকেশন আমি থ্রু অ্যাডভার্টাইজিং করলাম, প্রমোশনাল টুলস এর মাধ্যমে করলাম, বিভিন্ন ভাবে করলাম। এখন আমার প্রোডাক্টটা তো ডিস্ট্রিবিউট করতে হবে নাকি? জি স্যার।
ডিস্ট্রিবিউশন করা মানে হচ্ছে প্রোডাক্টটা যেখানে যেখানে আমার কাস্টমার বেজ আছে, যেখানে যেখানে আমি ডিমান্ড ক্রিয়েট করছি কাস্টমারের কাছে, যে কাস্টমাররা আমার এই প্রোডাক্টটা কিনবে, যেখানে যে এলাকার ডক্টর দিয়ে আমি আমার প্রোডাক্টটাকে প্রেসক্রিপশন করাচ্ছি, ডক্টর প্রেসক্রিপশন দিল, পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে দোকানে গেল, দোকানদার বললো এই ওষুধ নাই আমাদের কাছে, বা এই কোম্পানির ওষুধ আমাদের কাছে পাওয়া যায় না। তোমাদের সাথে এরকম হয়েছে না অনেক সময়, যে প্রেসক্রিপশন দিয়েছে তুই, যেমন গতকালকে আমার আমার এক কাজিন ফোন করেছে, মানে আমার মাসি, মানে আমার খালা হসপিটালাইজড, ওনার একটা অপারেশন হয়েছে, তো ডক্টর একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছে, সে অ্যান্টিবায়োটিক খুঁজতে গিয়ে কোনো জায়গাতে পাচ্ছে না। এইটা একটা প্রবলেম, যে তোমার প্রোডাক্ট প্রেসক্রাইব করেছে, ইট মিনস কাস্টমার পর্যন্ত তারা পৌঁছেছে, কাস্টমারকে কমিউনিকেটও করেছে, প্রোডাক্ট সম্পর্কে বলেছে, কাস্টমার কনভিন্স, সে প্রেসক্রিপশনও দিয়েছে, বাট আলটিমেটলি আমি প্রেসক্রিপশন নিয়ে যখন ফার্মেসির দোকানে গেছি, 4টা 5টা ফার্মেসির দোকান খুঁজে এই প্রোডাক্ট পাওয়া যায়নি, অত্র এলাকাতে এই প্রোডাক্ট পাওয়া যায়নি। দেন শি কল্ড মি, যে দাদা এই প্রোডাক্ট তো পাচ্ছি না, কি করব? তো আমি অনলাইনে দেখে বললাম যে না, এটা ইনসেপ্টার আছে এটার নাম, আর স্কয়ারের আছে এটা, ওটা না পেলে এটা নেই। এই যে, তাহলে যে এখানে ল্যাকিংসটা কোথায় হলো বলো? Distributing. ডিস্ট্রিবিউশনে। সো তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সমস্যা। that company actually failed to distribute the product properly. So দেখো, শুধুমাত্র কাস্টমার ক্রিয়েট করলাম, কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করলাম, সবকিছু করলাম, তাকে দিয়ে প্রেসক্রিপশনও করলাম, আমি ডিস্ট্রিবিউট করতে পারলাম না, তাহলে পরে কিন্তু প্রেসক্রিপশন হওয়া সত্ত্বেও, তোমার প্রোডাক্টের কিন্তু ডিমান্ড থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাবে যে তোমার আলটিমেট টার্গেটটা ফুলফিল হলো না। কারণ তুমি যদি প্রোডাক্টটাকে সেলই করাইতে না পারো, তাহলে তো আর তোমার স্যাটিসফ্যাকশনের কোনো লেভেলে আসলো না, ওখানে আমি ডিস্ট্রিবিউশন এনশিওর করতে পারিনি। সো ইটস ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য নিড, দেন ওই অনুযায়ী প্রোডাক্ট সার্ভিস তৈরি করা, কমিউনিকেট করা, দেন ডিস্ট্রিবিউট করা, সো দ্যাট যেখানে যেখানে আমার এই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট ক্রিয়েট হবে সেখানে যেন আমি প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতে পারি। দেন প্রমোশন, প্রমোশনটা আমি করতে থাকবো। আমি ইনিশিয়ালি প্রোডাক্ট দিয়েছি, কাস্টমার কমিউনিকেট করেছি, বাট আমার প্রমোশনাল টেকনিকটা কেন চালু রাখতে হবে বলো? দুটো কারণে। আমার এক্সিস্টিং স্যাটিসফাইড কাস্টমার যারা আছে তাকে কি করতে হবে? তাকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এট দ্য সেম টাইম, নতুন কাস্টমার পাইতে হবে। এট দ্য সেম টাইম নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে। আর আমি এক্সিস্টিং কাস্টমার যারা আছে স্যাটিসফাইড, তাদের যদি স্যাটিসফাইড রাখতে পারি, তাহলে তারাও আমার জন্য নতুন কাস্টমার অ্যাট্রাক্ট করতে, তারাও আমাকে হেল্প করবে। অনেক সময় কি হয় যে নতুন কাস্টমার অ্যাট্রাক্ট করতে গিয়ে আমরা পুরাতনকে ভুলে যাই, এই জিনিস করা যাবে না, এটা আমাদের নর্মাল লাইফের ক্ষেত্রেও হয়। উই শুড নট ফরগেট আওয়ার রুট, আমি যে রুটে বিলং করি সেটা আমার মনে রাখতেই হবে। তো আমার এক্সিস্টিং কাস্টমার যারা আমাকে একটা বেস তৈরি করে দিয়েছে, তাদেরকে আমার সবসময় স্যাটিসফাই রাখতে হবে, তার সাথে আমাকে নতুন নতুন কাস্টমার অ্যাড করতে হবে। ইটস অ্যাবসলিউটলি ট্রু ফর দ্য ডক্টরস অ্যাজ ওয়েল। এখন আমার এই পার্টিকুলার পোর্টফোলিওর জন্য সারা বাংলাদেশে ধরো 100 ডক্টর আমার আছে যারা প্রেসক্রাইব করেন। এখন আমার টার্গেট হচ্ছে আগামী প্রতি মাসে 5 জন করে নতুন ডক্টর অ্যাড করা। এখন 5টা নতুন ডাক্তার অ্যাড করতে গিয়ে আমি যে এফোর্ট দিচ্ছি, সেই এফোর্টের কারণে যদি আমার এক্সিস্টিং 100টা থেকে আরো 10টা করে ছুটে যেতে থাকে, তাহলে তোমার কোনোদিনও আলটিমেট গোলটা অ্যাচিভ হবে না। সো promotion, we should continue to keep our existing customer satisfied as well as to attract new customer with this product. And then the last one, research kora, gathering information about customer and competitors. আসছে competitors এর কথা। যখনই তুমি তোমার প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাবে, তখনই তোমার যখন সাকসেসফুল, কম্পিটিশন কখন আসে? মার্কেট স্যাচুরেটেড হলে। তুমি না, স্যাচুরেটেড না, স্যাচুরেটেড মানে তো অলরেডি কম্পিটিশন আছে। তুমি যখন একটা প্রোডাক্ট নিয়ে সাকসেসফুল হওয়া শুরু করবে, তখনই কম্পিটিশন আসা শুরু হবে, এন্ড দ্যাট ইজ নরমাল। যখনই তুমি তোমার প্রোডাক্ট, একটা নতুন প্রোডাক্ট তুমি বাংলাদেশে লঞ্চ করলে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বলে তুমি লঞ্চ করলে, লঞ্চ করার পরে যখনই তুমি এটাতে ভালো করা শুরু করবে, তখনই কিন্তু কম্পিটিটর আসা শুরু করবে। 1 জন 2 জন 3 জন কম্পিটিটর আসা শুরু করবে, তারা তোমার সাথে ফাইট করার চেষ্টা করবে, তোমাকেও তাদের সাথে ফাইট করতে হবে। এন্ড ফাইটিং উইল বি হেলদি এন্ড এথিক্যাল। এন্ড ফাইটিংটা কেমন হবে? যে যত ভালো মার্কেটিং করতে পারবে, যে যত ভালো প্রমোশন করতে পারবে, যার টেকনিক যত ভালো হবে, যার স্ট্র্যাটেজি যত ভালো হবে, যার কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ যত ভালো হবে, সে তত ভালো মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, এটা বোঝা গেছে মার্কেটিং কি কি বিষয়ের মধ্যে ইনভলভ থাকে?
ওকে, জি স্যার, কিন্তু স্যার তাহলে কমিউনিকেশন আর স্যার প্রমোটিং দুটাকে একসাথেই চালিয়ে রাখতে মানে যেতে হবে নাকি স্যার? মানে প্রোডাক্ট যদি হচ্ছে মানে বাজারে চলে আসে, তারপরে কি আমরা কমিউনিকেশন অফ করে দিব? কমিউনিকেশন ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ প্রমোশন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শুরুতে যখন প্রোডাক্টটা হলো, আমি কমিউনিকেট যখন করলাম, তখন আমি প্রমোশনই করছি অ্যাকচুয়ালি। আমি ইনফরমেশনটা দিলাম, ক্যাম্পেইন করলাম, সিএমই করলাম, এই করলাম, ওই করলাম, কিন্তু এটা করে বন্ধ করে রাখা যাবে না। কারণ আমাকে কন্টিনিউয়াসলি, আমি যখন করতে থাকবো, আমি যখন প্রোডাক্টের গ্রোথ করতে চাবো, আমাকে নতুন কাস্টমার বেস তৈরি করতে হবে না? এক্সিস্টিং কাস্টমার যারা আছে, তারা তোমাকে যে কয়টা বিজনেস দিচ্ছে, যে কয়টা প্রেসক্রিপশন দিচ্ছে, হয় তাদেরকে দিয়ে আরো প্রেসক্রিপশন বাড়াতে হবে, এট দ্য সেম টাইম আরো নতুন ডক্টর ইনক্লুড করতে হবে। সো ইনিশিয়াল কমিউনিকেট করে আমি আমার প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট করলাম, বাট আই হ্যাভ টু কিপ মাই প্রমোশনাল অ্যাক্টিভিটিস অনগোয়িং উইথ এ টার্গেট দ্যাট every quarter I need to add new customers as well as I need to ensure growth. বোঝা গেছে দিলরুবা? জি স্যার। গুড। মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা মার্কেটিং জিনিসটাকে ম্যানেজ করাটাই মার্কেটিং ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্ট কয়েকটা জিনিস নিয়ে কাজ করে: ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল। এখানে দেখো, the development, design and implementation of marketing program, process and activities that recognize the breadth and interdependencies of the business environment. মার্কেটিং এর যে অ্যাক্টিভিটিসটা আছে, ওইটাকে প্রপার ওয়েতে ম্যানেজ করাটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। এটা জাস্ট একটু দেখার জন্য দেখে রেখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তুমি মার্কেটিংটা ভালো করে বুঝলেই হবে। মার্কেটিং প্ল্যান, হোয়াট ইজ দ্য মার্কেটিং প্ল্যান? বলো, প্ল্যানটা কি? প্ল্যান জিনিসটা স্যার কি? আমরা কাস্টমারকে যে মানে কিভাবে গ্র্যাব করব, এটার একটা দিক নির্দেশনা মনের সবকিছু, মধ্যে একটা ক্রিয়েট করতে হবে। সবকিছু মার্কেটিং এর আমি যত কাজকর্ম করব, এইটাকে ডকুমেন্টেড করা। হ্যাঁ, একটা মার্কেটিং প্ল্যান, এই যে শুরুতেই বলেছে, আর ডিটেইল স্ট্র্যাটেজি ডকুমেন্ট। মনে রাখবা, মার্কেটিং প্ল্যানে, একটা মার্কেটিং প্ল্যান ডকুমেন্টে তিনটা সেগমেন্ট থাকে। ফার্স্ট হচ্ছে আমার কোম্পানির কারেন্ট কন্ডিশনটা কি, আমার কোম্পানির প্রোডাক্ট এবং অন্যান্য জিনিসগুলো কি, আমার কারেন্ট কন্ডিশনটা কি, এবং আমি কি করতে চাই, আমার টার্গেটটা কি। এই পুরো জিনিসটা যখন আমি একটা ডকুমেন্টেড করব, যে এই হচ্ছে আমার টার্গেট, এই আমার কারেন্ট সিচুয়েশন, এই আমার কোম্পানির স্ট্রেংথ, এবং আমার এই পোর্টফোলিও, এবং আমার এই হচ্ছে টার্গেট, আমি এই জায়গাতে যাব। এই পুরো জিনিসকে ডকুমেন্টেড করে স্ট্র্যাটেজাইজ করা এন্ড লেখা, এবং পুরো জিনিসকে একটা ডকুমেন্ট। প্ল্যান ইজ নট সামথিং দ্যাট ইমপ্লিমেন্টেশন। প্ল্যান ইজ আ, এই যে দেখো এখানে ছবিটা খেয়াল করো, প্ল্যান ইজ লাইক, ওকে, এই প্রোডাক্টের 5টা কম্পিটিটর আছে, আমাদের 10% মার্কেট শেয়ার, নেক্সট ইয়ারে আমাদের টার্গেট থাকবে এটাকে 20% মার্কেট শেয়ার ইনক্লুড করা, এর জন্য আমরা প্রমোশনাল বাজেট এত নিব, আমরা এইভাবে করব, এতগুলো প্রেসক্রিপশন নিব, এই এরিয়াগুলো আমাদের কভারেজে আছে, এই এরিয়া আমাদের কভারেজে নাই, আমরা এগুলো এগুলো ইনক্লুড করবো। এই পুরো জিনিস ডকুমেন্টেড করা। এই যে আমি আফ্রিকাতে ছিলাম, আফ্রিকাতে থেকে আমরা পুরো 2026-এর কেনিয়ার মার্কেটিং প্ল্যান সাজাই দিয়ে আসছি, নতুন টিম রেডি করে। 5 জনের টিম ছিল, ওটা 14 জনের টিম বানিয়ে দিয়েছি আমি। 12 জন ইন্টারভিউ নিয়েছি ওখানে, 12 জন ইন্টারভিউ নিয়ে 8 জন নতুন টিমে নিয়েছি, এবং প্রত্যেকটা, আমার সাথে একটা ছেলে ছিল, প্রত্যেকজনকে আমরা কোয়ার্টার ওয়াইজ, মান্থ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ ভাগ ভাগ করে দিয়েছি, যে প্রত্যেক মাসে কোন প্রোডাক্ট কতটুকু সেল করতে হবে, and কিভাবে সেল করবে, কিভাবে প্রমোট করবে, কিভাবে ডক্টর ফ্রন্টে কথা বলবে, ইউএসপিটা কি হবে, ইউএসপি মিন্স ইউনিক সেলিং পয়েন্টস, এই জিনিসগুলো কি হবে, এগুলো সব আমরা ফিক্স করে দিব। এই যে পুরো জিনিসটাকে ডকুমেন্টেড করা, এক্সেল করা, প্ল্যান করা, এই জিনিসটাই মার্কেটিং প্ল্যান। আর ডিটেইল স্ট্র্যাটেজি ডকুমেন্ট দ্যাট আউটলাইনস আ কোম্পানিজ ইন্টেন্ডেড মার্কেটিং অ্যাক্টিভিটিস ফর এ স্পেসিফিক পিরিয়ড, ইউজুয়ালি আ ইয়ার। মার্কেটিং প্ল্যানটা ইউজুয়ালি 1 বছরের জন্যই করা হয়, বাট লং টার্ম প্ল্যানও থাকে। বাট প্রতি বছর বছর বাজেট করা হয় কত দিনের জন্য? 1 বছরের জন্য। জি স্যার। যে এই বছরে আমরা এত কোটি টাকা সেল করব, এটাকে পরে ভাগ করা হয় 4 ভাগে, প্রত্যেকটা কোয়ার্টার ওয়াইজ, যে এই কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টার। দেন করা হয় মান্থ ওয়াইজ, মান্থ ওয়াইজ করার পরে উইক ওয়াইজও করে, ডে ওয়াইজও করে, এমআর ওয়াইজও করে, কেমিস্ট ওয়াইজও করে, মানে এত মাইক্রো লেভেল পর্যন্ত যায় বাংলাদেশে যারা বাজেট করে, ফার্মা কোম্পানিগুলো। সো সারা বছরের প্ল্যানটা ডেসক্রাইবিং হাউ দে উইল রিচ, অ্যাট্রাক্ট এন্ড পারসুয়েট কাস্টমার। পারসুয়েট করা মানে কি? পারসু করা মানে কি?
অ্যাট্রাক্ট করা। Usually a year describing how they will reach, attract and persuade customer to buy their product or service by defining clear goals, actions and responsibilities to achieve them. আমি যে কথাটা এতক্ষণ বললাম ওই কথাটাকে একদম সামারি করে জিস্ট করে এখানে লেখা আছে। তোমার 5টা প্রোডাক্ট আছে, এই 5টা প্রোডাক্টের জন্য এই বছরের বাজেট হচ্ছে ধরো 200 কোটি টাকা। এই 200 কোটি টাকা তোমাকে 5 প্রোডাক্টে ভাগ করে সারা বছরে 200 কোটি টাকা করতে গেলে তোমার কয়জন সেলস ফোর্স আছে, ওটাকে অ্যাচিভ করার জন্য কয়টা প্রেসক্রিপশন লাগবে, কয়জন ডাক্তার লাগবে, কোন টেরিটরি থেকে কত সেল আসবে, কোন এমআর ওয়াইজ কত তোমার সেল করতে হবে, কয়টা ভিজিট করতে হবে, পুরো জিনিস একদম ডকুমেন্টেড থাকে, পুরো জিনিস এক্সেলে করা থাকে। এন্ড ইন্টারেস্টিংলি প্রেসক্রিপশনকে তো ভ্যালুয়েশন করা যায় নাকি? প্রেসক্রিপশন কিভাবে ভ্যালুয়েশন করে তোমরা জানো তো নাকি বলবো? প্রেসক্রিপশন ভ্যালুয়েশন করে তোমরা জানো? না স্যার। স্যার সামওয়ান মাইট বি কি বলেছে? স্যার নেটওয়ার্ক ট্রাভেল করতেছে তো কেউ মনে হয় ওয়েট করতেছে স্যার। হ্যাঁ মানে 9:45 কেউ ওয়েট করে থাকলে তার না জয়েন না করাই ভালো। স্যার রাস্তায় প্রেসক্রিপশনের ছিল। ভ্যালুয়েশন, আচ্ছা ঠিক আছে অ্যাডমিট করে দিয়েছি। প্রেসক্রিপশনের ভ্যালুয়েশনটা কিভাবে করে? এটা খুব সহজ। ধরো আজকে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তুমি গেলে ডাক্তার তোমাকে লিখে দিল অ্যাজিথ্রোমাইসিন, কয়দিন খেতে হবে? 7 দিন। 5 দিন। ডায়রিয়া বা অন্যান্য কাজের জন্য হলে 3 দিন, ইউজুয়ালি 5 দিন। অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত? 500 মিলিগ্রাম। মাইট দিয়ে তক্তা বানাবো অ্যাজিথ্রোমাইসিনের ডোজ বলতে না পারলে। অ্যাজিথ্রোমাইসিন দিনে কয়টা খাইতে হয়? 3টা স্যার, 3টা। স্যার আছাড় দিয়ে একেবারে ব্যাং বানাই দেবো। একটা অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, ডেইলি ডোজ হচ্ছে 24 আওয়ার্স, ওয়ান্স ডেইলি। এজন্য এটা খুব ডোজ কনভেনিয়েন্ট। আচ্ছা এখন তোমাকে যদি বলে যে আপনাকে অ্যাজিথ্রোমাইসিন খেতে হবে, and তোমাকে প্রেসক্রিপশন দিয়ে দিল অ্যাজিথ্রোমাইসিন, এন্ড তোমাকে খাইতে হবে 5 দিন, 5 দিনে 5টা, এক একটা অ্যাজিথ্রোমাইসিন 50 টাকা দাম, তাহলে 5টা অ্যাজিথ্রোমাইসিনের দাম কত? 250 টাকা। 250 টাকা। তার মানে তুমি অ্যাজিথ্রোমাইসিন যদি তোমার ব্র্যান্ড হয়, তুমি যদি এটার একটা প্রেসক্রিপশন বের করতে পারো তাহলে সেই প্রেসক্রিপশনের ভ্যালু কত হলো? 250 টাকা। জি। এখন যদি দিনে তুমি তোমার অ্যাজিথ্রোমাইসিনের 20টা প্রেসক্রিপশন বের করো তাহলে কত টাকার প্রেসক্রিপশন বের হলো বলো? 5000 টাকার, রাইট? জি স্যার। দিনে 5000 টাকা। যদি 30 দিনে হিসাব করো, ডক্টররা তো 30 দিনে প্র্যাকটিস করে, 30 দিন যদি হয় তাহলে কত হলো? 1.5 লাখ টাকা। জি স্যার। 12 মাস হলে কত হলো? 18 লাখ টাকা। বুঝলে? জি স্যার। এখন এখান থেকে তুমি ক্যালকুলেট করে বের করতে পারবে যে তোমার যদি অ্যাজিথ্রোমাইসিন সারা বছরে 100 কোটি টাকা সেল করতে হয় তাহলে তোমার কতগুলো প্রেসক্রিপশন লাগবে, ডেইলি কতগুলো প্রেসক্রিপশন লাগবে, বা মান্থলি কতগুলো প্রেসক্রিপশন লাগবে, and তোমার কয়জন এমআর আছে, কয়জন এমআর কয়জন ডাক্তারের কাছে ভিজিট করে, দিনে কয়টা করে প্রেসক্রিপশন বের করে, তাহলে তোমাকে প্রেসক্রিপশনের টার্গেট দিয়ে দিতে হবে যে আপনি অ্যাজ এন এমআর আপনাকে এক মাসে এতগুলো প্রেসক্রিপশন বের করতে হবে। হ্যাঁ আপনি একদিনে একটা করলেন, আরেক দিনে 4টা বের করেন, বাট আপনার মাসের টার্গেট হচ্ছে আপনার মিনিমাম 100টা প্রেসক্রিপশন বের করতে হবে। That's how prescription valuation gets done. Interestingly, if the chronic care products, যদি ব্লাড প্রেশারের প্রোডাক্ট হয় তাহলে স্যার সব সময় লাগবে, মানে প্রতিদিনই লাগবে। রাইট, ব্লাড প্রেশার বা ডায়াবেটিস। এই জন্য একটা কোম্পানি যদি সাস্টেইন করতে চায় তাহলে পরে ক্রনিক কেয়ার প্রোডাক্টে যে যত ভালো তার বিজনেস তত সাস্টেইনেবল। কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য ধরনের ইনফেকশন হয়, বাট ক্রনিক কেয়ার প্রোডাক্ট একবার শুরু করলে সে কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করতে থাকে। There are lots of cases. If it is in case of প্রেগন্যান্সির সময়তে বাংলাদেশে আয়রন, ফলিক অ্যাসিড অথবা ক্যালসিয়াম বা এই প্রোডাক্ট গুলো দেয় 6 মাস মিনিমাম। তাহলে প্রেগন্যান্সির সময়তে যদি তোমার যদি পোর্টফোলিওতে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থাকে, এই প্রোডাক্ট যদি তুমি ডক্টরকে দিয়ে কোনো মহিলার জন্য প্রেসক্রাইব করাইতে পারো
তাহলে পরে সেটার ভ্যালুয়েশন আসবে কত, চিন্তা করে দেখো, 6 মাস, 6 মাসে যতগুলো লাগবে ততগুলো হচ্ছে একটা প্রেসক্রিপশনের ভ্যালু, যদি একটা গাইনিক ডক্টর যদি সেই প্রোডাক্টটাকে প্রেসক্রাইব করে। ঠিক আছে, বোঝা গেছে প্রেসক্রিপশনকে কিভাবে ভ্যালুয়েশন করে? জি স্যার। তাহলে তুমি যখন কাস্টমার ফ্রন্টে কাজ করবে, মানে ডক্টর নিয়ে যখন কাজ করবে, তোমার যখন প্রোডাক্টের বাজেট থাকবে তখন তোমাকে খেয়াল করতে হবে যে এই বাজেট এনশিওর করার জন্য তোমার কতগুলো প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। ইফ ইউ আর এ গুড মার্কেটার, ইটস নট লাইক যে আমি প্রোডাক্টটা মিডফোর্ডে বেচে দিব। আমাকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে, প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনে রাখতে হবে, এন্ড প্রেসক্রিপশনের ভ্যালুয়েশন করতে হবে তোমার পোর্টফোলিওর প্রোডাক্ট। একটু আইডিয়া পাওয়া যাচ্ছে মার্কেটিং আসলে কি ধরনের কাজকর্ম হয়? জি স্যার। ওকে, এগুলো শুনেছো এর আগে? স্যার কিছু কিছু শুনেছিলাম। হুম। তো এগুলো আরো অনেক ডিটেইল আছে, বাট বেসিক জিনিসগুলো শোনো, তাহলে পরে এগুলো যখন মনে থাকবে না, পিএমডির জন্য ইন্টারভিউ দিতে গেলে এই সমস্ত কথাবার্তা বললে সাথে সাথে চাকরি হয়ে যাবে, তখন বুঝবে যে না তুমি অলরেডি অনেক কিছু জানো, তোমাকে বেশি শিখাইতে হবে না। ইটস আ স্ট্রাকচার ফরম্যাট, একটা এক্সেল ফাইল করা আছে, তুমি প্রোডাক্টের ভ্যালু বসাবে, অন্যান্য জিনিস বসাবে, দেন প্রেসক্রিপশনের সাথে ওটাকে ট্যাগ করবে যে একটা প্রেসক্রিপশন বের করতে পারলে কত কত টাকার ভ্যালু আসছে, তাহলে কতগুলো প্রেসক্রিপশন লাগবে, দেন সেই অনুযায়ী তুমি তোমার টার্গেট সেট করবে তোমার যারা মেডিকেল রেপস আছে তাদের জন্য, সেই অনুযায়ী তাদেরকে ট্রেন আপ করবে, কি বলবে ডক্টরের কাছে গিয়ে, কোন কথাবার্তা বলবে, এগুলো। ঠিক আছে, ওকে। মার্কেটিং প্ল্যান আমরা পড়লাম। কি কম্পোনেন্টস অফ মার্কেটিং প্ল্যান? দেখো, কি কম্পোনেন্ট অফ মার্কেটিং প্ল্যান যেটা আছে এখানে প্রত্যেকটা পয়েন্ট বলা আছে, কিন্তু পয়েন্টগুলোকে কিন্তু ডেসক্রাইব করা নাই। ডেসক্রিপশন যদি করতে হয় তোমাকে নিজের মতো করে ডেসক্রাইব করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এই জিনিসটা? জি স্যার। কম্পোনেন্ট মার্কেট অ্যানালিসিস। আমি মার্কেটিং প্ল্যান যখন করব, আমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আমি কি কি জিনিস অ্যানালাইসিস করব বলো? কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার নিড। কাস্টমার নিয়ে তো আমি করবই। মার্কেট স্যার অ্যানালাইসিস করতে প্রাইসিং, গেলে স্যার সর্বপ্রথম প্রফিট। তোমাকে দেখতে হবে যে এই প্রোডাক্টের জন্য আসলে কোনো মার্কেট আছে কিনা, এই কম্পিটিটর স্টাডি প্রোডাক্ট আমার এই বাজারে চলবে কিনা। এট দ্য সেম টাইম তার সেকেন্ডটাতেই দেখো টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন বা টার্গেট কাস্টমার আইডেন্টিফিকেশন। আমরা আজকে থেকে একটা জিনিস শিখি, আমরা প্রোডাক্ট নিয়ে যখন কথা বলবো, আমরা যখন বলতে যাব কথাটা যে উই হ্যাভ টু ফিগার আউট দ্য কাস্টমার ফর দিস প্রোডাক্ট, আমরা কাস্টমার বলবো না, আমরা কি বলবো? টার্গেট কাস্টমার। মনে থাকবে, টার্গেট কাস্টমার মানে হচ্ছে মাচ মোর স্পেসিফিক, যে আমার এই প্রোডাক্টটা যে কাস্টমার গ্রুপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, শুধুমাত্র আমরা তাদেরকেই টার্গেট করব। ওকে, সো টার্গেট কাস্টমার আইডেন্টিফিকেশন। দেন নাম্বার 3 ইজ দ্য মার্কেটিং গোল। মার্কেটিং গোল ইজ ইয়োর গোল, যে তুমি তোমার এই প্রোডাক্টের জন্য কতটুকু বাজেট নিচ্ছ এবং সেই বাজেটটা কিভাবে অ্যাচিভ করবে, সেটার জন্য তোমার কি কি ধরনের টুলস টেকনিক আছে, তোমার গোলটা কি, তুমি কি অ্যাচিভ করতে চাও। দেন মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং ট্যাকটিক্স অলমোস্ট সেম, যে তুমি তোমার প্ল্যানটাকে সাজালে, স্ট্র্যাটেজি ডেভেলপ করলে। স্ট্র্যাটেজির বাংলা কি? কৌশল। আমি কিভাবে এই কম্পিটিটিভ বাজারে আমার এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার টার্গেটটা অ্যাচিভ করব। দেন আসবে কি? টাকা পয়সা, নাকি? মুখের কথায় তো হবে না, মুখের কথায় হবে? না স্যার। বাজেট অ্যালোকেট করতে হবে। এখন বাজেট, ধরো আমি তোমার বস, আমি তোমাকে বললাম যে আপনাকে এই বছর এই প্রোডাক্টটা আপনি গত বছর 25 কোটি টাকা করেছেন, এই বছর 35 কোটি টাকা করতে হবে। ঠিক আছে, 25 কোটি থেকে আমি 35 কোটি টাকা করব, হুইচ ইজ অলমোস্ট ভালো গ্রোথ, 30% গ্রোথ, 30%-এরও বেশি, 40-45% গ্রোথ। তো গ্রোথ আমি করব, বাট আমাকে 25 থেকে 35 কোটি করতে হলে প্রমোশনাল বাজেট আপনি আমাকে গত বছর 10% দিয়েছিলেন, এই বছর 15% দিতে হবে। দিস ইজ অলসো বাজেট অ্যালোকেশন, যে তোমার প্রমোশনে তুমি কত টাকা খরচ করতে পারবে। সেলস তো মুখের কথায় পারবে না, তোমাকে তো প্রমোশন করতে হবে, তোমাকে আরো অনেক বেশি মার্কেটিং ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, তোমাকে আরো অনেক বেশি ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হবে, তোমাকে আরো অনেক বেশি কাস্টমার এনগেজ করতে হবে, আরো অনেক বেশি সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, এগুলোর জন্য খরচ আছে না। সো শুধুমাত্র টার্গেট অ্যাচিভ করা, বা আরো কি কি বাজেট চাইতে পারো তুমি, যে তোমাকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার সেলস ফোর্স যারা আছে তাদেরকে গত বছর যে টার্গেট দিয়েছিলাম, আমি এই বছর তাদেরকে এই টার্গেট দিব, এটাই আমি তাদেরকে দিয়ে অ্যাচিভ করবো, কিন্তু তাদের
ইনসেনটিভ প্ল্যান দিতে হবে। ইনসেনটিভ শব্দটা আমরা শুনেছি। বোনাস। ইনসেনটিভ ইজ নট বোনাস, ইনসেনটিভ ইজ সামথিং টার্গেট ওরিয়েন্টেড। যে আমি যে একজনই মানে তুমি টার্গেট সেট করলে যে আপনি যদি প্রতি মাসে 1,00,000 টাকা সেল করতে পারেন আপনি 2,000 টাকা পাবেন এক্সট্রা। যদি আপনি 1,20,000 টাকা সেল করতে পারেন তাহলে আপনি আরো 5,000 টাকা পাবেন। তার মানে আপনি 1,00,000 টাকা আপনার টার্গেট, আপনার 90,000 টাকা টার্গেট, আপনি 1,00,000 করতে পারলে 2,000 পাবেন। 1,20,000 করতে পারলে আপনি আরো 5,000 পাবেন, মানে 7,000 টাকা পাবেন। 1,50,000 যদি করতে পারেন আপনি আরো 10,000 টাকা পাবেন। টার্গেট বাড়তে থাকবে, সে অনুযায়ী তুমি ইনসেন্টিভ। এটা করলে কি হয়, সেলস ফোর্স যারা থাকে তারা আরো অনেক বেশি ড্রাইভ দেয় যে না আমি ওই জিনিসটাকে টার্গেট করে আগাচ্ছি। আমি যত বেশি সেল করতে পারবো, যত বেশি অ্যাচিভ করতে পারবো কোম্পানি থেকে, আমি তত বেশি ইনসেন্টিভ পাবো। বোঝা গেছে? সো বাজেট অ্যালোকেশন এন্ড ফাইনালি গিয়ে পারফরম্যান্স ম্যাট্রিক্স। পারফরম্যান্স ম্যাট্রিক্স মিন্স তোমার টিমে যারা আছে ইনক্লুডিং ইউ, তোমার প্রোডাক্ট এন্ড তোমার টিম মেম্বার যারা আছে তাদের পারফরম্যান্স ইভালুয়েশন, যে কে কতটুকু কি পারফর্ম করছে, কোন এরিয়াতে কে কি পারফর্ম করছে। এন্ড অ্যাজ এ মার্কেটার একজন সেলস এর মানুষ বা একজন টিমের মানুষ যদি ভালো পারফর্ম না করে তাহলে তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে ওই এরিয়াতে এই এমআরটা ভালো করছে না কেন, ওই এরিয়াতে আমার এই সেলস এর লোকটা কেন ভালো করতে পারছে না, চ্যালেঞ্জটা কি, কম্পিটিশনটা কি, ওখানে মার্কেটের অবস্থাটা কি, কম্পিটিশনে কেন সে টিকতে পারছে না, এটা কি তার উইকনেস নাকি ওই জায়গাতে কম্পিটিটরস অনেক বেশি স্ট্রং, নাকি আমাকে আলাদা স্ট্র্যাটেজিতে যেতে হবে। বুঝতে পারছো? সো ইউ হ্যাভ টু prepare your plan accordingly starting from the analysis and ending up with the evaluation। এর মধ্যে তুমি তোমার টার্গেট অ্যাচিভ করবে, তোমার স্ট্র্যাটেজি তৈরি করবে, বাজেট অ্যালোকেট করবে, ইনসেনটিভ প্ল্যান দিবে, তোমার গোল আইডেন্টিফাই করবে, টার্গেট কাস্টমার যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করবে, সবকিছু তৈরি করে দেন তুমি তোমার ইমপ্লিমেন্টেশনে যাবে। বোঝা গেছে? জি স্যার। কঠিন লাগছে নাকি ব্রেক দিব? স্যার ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজিস এর মধ্যে ডিফারেন্সটা আবার একটু বললে ভালো হতো। তেমন কোনো ডিফারেন্স নাই। মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং ট্যাকটিক্স, টুলস এন্ড টেকনিক্স, স্ট্র্যাটেজি কৌশল যেটাই বলো না কেন, ইটস অলমোস্ট সেম। These all are documentary plan and your strategy and your tactics কখনোই একটা জিনিসে ফিক্স থাকবে না। তুমি আজকে যেটা ইমপ্লিমেন্ট করবে কালকে সেটা বা কিছুদিনের মধ্যে সেটা কপি হয়ে যেতে পারে। মানুষ তো আমরা দেখে দেখে শিখি, আমরা কপি করি না অনেক কিছু। একই কোম্পানি একই রকম প্রমোট করছে, আরেকজন আরেক কথা বলছে। এখন তুমিও গিয়ে বলছো যে এই প্রোডাক্টটা অ্যান্টি আলসার হিসেবে ভালো কাজ করছে, একজন জিইআরডি নিয়ে বলছে, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ নিয়ে বলছে। যখন দেখা যাচ্ছে যে একদম স্যাচুরেটেড হয়ে গেছে, যার নতুন করে কিছু বলার নাই, মানে সবসময় নতুন ইনফরমেশন পাবে এটা তো ট্রু না, তাই না? কিছু কিছু ক্ষেত্রে তো তোমার ইনফরমেশনও লিমিটেড, ইনফরমেশনও স্যাচুরেটেড হয়ে যাবে, যে এর থেকে বেশি আর কিছু বলার নাই। তখন কি করতে হবে বলো? তখন হোয়াট উইল বি ইওর ট্যাকটিক্স বলো? তখন কি করবে? তখন কিভাবে একটু ডাইভার্সিফাইড হওয়া যাবে? তখন একই কথাকে ঘুরিয়ে বা তোমার একই ম্যাটেরিয়ালটাকে স্যার ডিজাইনের কল দিক কেটে থেকে। যাচ্ছে। ভয়েস কেটে যাচ্ছে, এখন শোনা যাচ্ছে?
সরি, গুগল মিট কি 1 ঘন্টার জন্য নাকি? ইয়েস স্যার। ইউএপির যে অ্যাকাউন্টটা আছে ওটা দিয়ে করলে ভালো হতো, ওটাতে মনে হয় কোনো টাইম লিমিট নাই, ওটা অনেকক্ষণ নেওয়া যায়। যাও, নেক্সট টাইম ওটা দিয়ে করবো না। যে পর্যন্ত বলেছি এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। বুঝতে প্রবলেম হচ্ছে? ইয়েস স্যার, ফ্রি কলটা 1 ঘন্টার জন্যই। আচ্ছা ঠিক আছে, বলছি যে বুঝতে প্রবলেম হচ্ছে কোনো যা পড়াচ্ছি? না না স্যার। স্যার। গুড। খাতাপত্র নিয়ে বসো, যদি কিছু জিনিস নোট করতে হয় একটু নোট করে নিও। তো আমরা যেটা নিয়ে বলছিলাম মার্কেটিং প্ল্যান নিয়ে, তাই না? কি কম্পোনেন্টস অফ মার্কেটিং প্ল্যান, সেখানে মার্কেট অ্যানালাইসিস, টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন, মার্কেটিং গোল, মার্কেটিং স্ট্র্যাটেজিস এন্ড ট্যাকটিক্স, বাজেট অ্যালোকেট করা এবং পারফরম্যান্স ম্যাট্রিক্স। এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? জি স্যার। টাইপ অফ মার্কেটিং প্ল্যান, এটা আমরা পড়ে আমরা আজকের মতো শেষ করব। ক্যারোলিন রিপা বোস, তুমি কি বাসে? ওকে। দেখো, অনেক ধরনের মার্কেটিং প্ল্যান আছে, তার মধ্যে স্যার কয়েকটা স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড তুমি শেয়ার দিই নাই, শেয়ার দিই তারপরে। এটা খুব ডিস্টার্বিং। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। টাইপস অফ মার্কেটিং প্ল্যান, আমরা এখানে ছিলাম। কি কম্পোনেন্টস অফ মার্কেটিং প্ল্যানটা আমরা দেখলাম। এখন দেখো কয় ধরনের মার্কেটিং প্ল্যান হয়। এগুলো জাস্ট ছোট ছোট শর্ট নোট আকারে আসতে পারে, বাট এগুলো সহজ, খুব কঠিন কিছু না। স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান হচ্ছে, স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং এর উপর তোমাদের একটা চ্যাপ্টার আছে, এটা তোমাদের হয়তো ওই স্যার পড়াবে। এটা লং টার্ম একটা চিন্তা করে, স্ট্র্যাটেজি ইউজুয়ালি লং টার্ম, বাট এটাকে ভাগ করে 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 শর্ট টার্ম পর্যন্ত আসা যায়। স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান শর্ট টু লং, এখানে তোমার গোলস, অবজেক্টিভ, অন্যান্য সবকিছু এখানে করা হয়। বাট স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান প্রেফারেবলি লং টার্মের জন্য হয়, বাট এটা শর্ট টার্মের জন্য করা যায়। অপারেশনাল মার্কেটিং প্ল্যান হচ্ছে ডিটেইল দ্য স্পেসিফিক অ্যাকশন এন্ড ট্যাকটিক নিডস টু ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান। স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান ইমপ্লিমেন্ট করার জন্য যে প্ল্যানটা করা হবে সেটাকে বলা হবে অপারেশনাল মার্কেটিং প্ল্যান। তারপরটা কি বলা হচ্ছে? ট্যাকটিক্যাল মার্কেটিং প্ল্যান, ফোকাসড অন শর্ট টার্ম মার্কেটিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাম্পেইন। তোমার এই এই যে অপারেশনাল প্ল্যান, ট্যাকটিক্যাল, এগুলো সবই আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এরই পার্ট, বাট এগুলো বিভিন্ন টাইম ফ্যাক্টর অনুযায়ী, একটা লং টার্ম, এটা একটু আরেকটু কম সময়, এটা একদম শর্ট টার্ম। দেন দেখো এরপরটা কি বলছে, ডিজিটাল মার্কেটিং প্ল্যান, এটা তো এখন খুবই ফেমাস, এটা দেখতে পাচ্ছ? ডিজিটাল মার্কেটিং প্ল্যান ইজ, হোয়াট ইজ এসইও বলো তো? এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই শব্দটা শুনছো তো তোমরা? জি স্যার। SEO is search engine optimization. Then product marketing plan focused on the promotion and selling of a specific product. It includes product positioning, target market, pricing strategy and promotional tactics. এই সবগুলো চ্যাপ্টার আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার আছে, starting from positioning, market segmentation, target marketing, pricing and
প্রমোশন, ইট মিনস প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। 4P এর যে স্ট্র্যাটেজি, প্রত্যেকটা পির উপরে আলাদা আলাদা চ্যাপ্টার আছে, সেগুলো আমরা আলাদা করে পড়বো। ব্র্যান্ড মার্কেটিং প্ল্যান ইজ অ্যাকচুয়ালি আলটিমেট টার্গেটটা কি। আমরা যে এতক্ষণ ধরে বললাম যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে যখন স্যাটিসফাইড থাকবে, তুমি নিজে কিনবে, তুমি আরেকজনকে কিনতে বলবে, এইভাবে যখন নাম্বার অফ কাস্টমার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, একটা সময় এই প্রোডাক্টটা মার্কেটে কি হিসাবে আসবে বলো? আমরা এটাকে কি বলি? যে প্রোডাক্টটা ব্র্যান্ড হয়ে গেছে, তাই না? ইটস আ ব্র্যান্ডেড প্রোডাক্ট। ব্র্যান্ড বলতে সেই জন্য, ব্র্যান্ড ইজ আ সাইন, টার্ম, লোগো, সিম্বল, যেটাই হোক, যেটা একটা কোম্পানিকে আইডেন্টিফাই করে। আজকে তুমি যদি একটা ফেসবুক পেজ ওপেন করো এবং সেখানে যদি তুমি একটা প্রোডাক্ট সেল করো, সেটা যদি একটা নাম থাকে, সেটা যদি সারা বাংলাদেশে অনেক কাস্টমার বেস তৈরি হয়ে যায়, তোমার যদি রিটার্ন অনেক ভালো থাকে, দেন ইউ ক্যান ক্লেম দ্যাট অ্যাজ এ ব্র্যান্ড, এবং সেটাকে তুমি ট্রেডমার্কও রেজিস্টার করতে পারবে। প্লাস এই যে এখানে ব্র্যান্ড মার্কেটিং প্ল্যানে কি বলা হচ্ছে, এইমস টু বিল্ড and strengthen the brand's identity and reputation. It includes branding strategy, message, visual identity, brand awareness campaign. Even branding এর উপরে আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টারটা হচ্ছে ব্র্যান্ডিং এর উপরে, যে ব্র্যান্ড কিভাবে ডেভেলপ করব। ব্র্যান্ডিং ইজ অলসো আ পার্ট অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান। এখানে যতগুলো মার্কেটিং প্ল্যান বললাম, প্রত্যেকটাই তোমার এই যে স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানেরই আসলে পার্ট। এর মধ্যে অপারেশনাল, ট্যাকটিক্যাল, তারপরে তোমার এই ডিজিটাল মার্কেটিং প্ল্যান, যেটা এখনকার সময়তে খুব জনপ্রিয়, যে জায়গাটাতে সোশ্যাল মিডিয়া, ইমেইল বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন অ্যাডভার্টাইজিং, এই জিনিসগুলো করে যে মার্কেটিংটা করা হয়। দেন প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান, এই 5 আর 6 যে দুটো আছে, এই দুটো আমরা আমাদের মার্কেটিং চ্যাপ্টার গুলোর মধ্যে শিখবো, যে প্রোডাক্টের মার্কেটিং করতে গিয়ে আমাদের কিভাবে কি করতে হবে, কি স্ট্র্যাটেজি করতে হবে, প্রাইস, প্রমোশন, ব্র্যান্ডিং, টার্গেট মার্কেট স্ট্র্যাটেজি, এই সবগুলো জিনিসই আমার মার্কেটিং প্ল্যানের মধ্যে আসবে। আমরা মার্কেটিং ইমপ্লিমেন্টেশন প্রসেস, এই চ্যাপ্টারটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। আজকে আমরা এ পর্যন্ত রাখবো। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার আমাদের স্লাইডটা প্রোভাইড করলে খুবই ভালো হয় আর কি। স্লাইড প্রোভাইড করে দেবো শেষ হয়ে গেলে, বাট তোমাদের নেক্সট রবিবার যদি নির্বাচন পরবর্তী সবকিছু ভালো থাকে, আমি জানি না ওইটাও অনলাইনে দিবে কিনা, কে জানে, বাট নেক্সট রবিবার দিন আমি আবার দেশের বাইরে থাকবো। নেক্সট রবিবার দিন আমি তোমাদের মালদ্বীপ থেকে ক্লাস নিব, ঠিক আছে? নেক্সট রবিবার, হ্যাঁ, অনলাইন ক্লাস করলে তোমরা খুশি হও, আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, একজন একটু কান্নাকাটি করতেছে দেখা যাচ্ছে, কয়েকজন কান্নাকাটি করছে, একজন কিন্তু খুশি হয়েছে দেখলাম। শোনো, নেক্সট ক্লাসটা 16 তারিখ, না সরি 15 তারিখ, 15 তারিখের ক্লাসটা আমি অনলাইনে নিব। দেন আমি 21 তারিখে মালদ্বীপ নিয়ে যান। চলো 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 22 তারিখের ক্লাসটা আমি ইন পার্সন নিব। বাট আমি পরিস্থিতি ঠান্ডা হলে আমি চলে আসার পরে হয়তো রবিবার ছাড়াও একদিন একটা ক্লাস যদি একটু অনলাইনে নিতে পারি, তাহলে চেষ্টা করবো নেওয়ার জন্য। আর তোমরা এর মধ্যে একটু পড়ালেখা অল্প অল্প করে শুরু করো। আমি স্লাইডটা দিয়ে দিব এই ক্লাসে, আমি ক্লাসটা শেষ করে, অথবা আমি আগেই দিয়ে দিচ্ছি, মনিটরদের কাছে দিয়ে দিব, তোমরা স্লাইডটা একটু শেয়ার করে নিও। আমি নেক্সট ক্লাসে আসলে একটা প্রিন্ট আউট কপিও দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও। হ্যাঁ, কঠিন কিছু না, আমরা অল্প অল্প করে শুরু করছি। শুরুর দিকে আমরা একটু স্লো যাব, এবং যখন দেখবে যে কনসেপ্ট গুলো আস্তে আস্তে আরো অনেক ক্লিয়ার হতে শুরু করেছে, তখন প্রত্যেকটা চ্যাপ্টারে আরো অনেক ইজি লাগবে। আমরা যত এক্সাম্পল দিয়ে পড়বো তত ভালো। আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমি যেটা ফার্স্ট ক্লাসে বলেছি, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ ইউর কনসেপ্ট ভেরি মাচ ক্লিয়ার। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেটা পড়াচ্ছি সেটা তুমি নিজের মতো করে লিখলেও হবে। একদম শিটে যেটা আছে সেটাই লিখতে হবে, নট নেসেসারিলি। ইউ মাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর কনসেপ্ট, এন্ড ফ্রম দেয়ার ইউ নিড টু রাইট বাই ইয়োরসেলফ। ইউ ক্যান রাইট ইট বাই ইয়োরসেলফ। তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা প্রয়োজন। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, পারফেক্ট। নেক্সট ক্লাসটা আমরা মালদ্বীপ থেকে নিব। আমি আমার অ্যাকোয়ারিয়ামের পাশে বসে আছি, তোমরা আমার মাছ দেখবে? ওই দেখো। তোমাদের কার কার অ্যাকোয়ারিয়ামের শখ আছে বলো? আমাদের বাসায় আছে স্যার। আমার aquarium। 3টা 4টা অ্যাকোয়ারিয়াম, বড় ছোট মিলিয়ে। আমার অনেক দিনের শখ অ্যাকোয়ারিয়াম। অনেক দিনের শখ মানে অনেক দিন ধরে এটা করি, এখন আমার ছেলে করে, আমি হেল্প করি আর কি। ঠিক আছে, ভালো থাকো, গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। নেক্সট সানডে
ক্লাসটা আমি কয়টার সময় নিব আমি জানিয়ে দিব, কারণ আমি ল্যান্ড করে পৌঁছাতে পৌঁছাতে হয়তো একটু দেরি হয়ে যাবে, এরকম টাইমে হয়তো নিব, আমি গিয়ে পৌঁছে তারপরে ক্লাসটা নিব। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। টেরারিয়াম বানানো একটু টাফ। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স আমি দুটো ক্লাস আমি রেকর্ড করে রেখেছি, বাট আমি ফিজিক্যাল ক্লাস যখন আসবো তখন আমি নিয়ে নিব, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, ভালো থাকো, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই।